আজকে আমরা নতুন যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটিতে আসা WBJEতে বিগত কয়েক বছরে যত ইম্পর্টেন্ট প্রবলেম আছে আমরা এই সেশনে সেটা সলভ করার চেষ্টা করব। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, ইন অ্যান এক্সপেরিমেন্ট অন এ সার্কিট অ্যাজ শোন ইন ফিগার দ্য ভোল্টমিটার শোজ 8 ভোল্ট রিডিং, তাহলে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ভোল্টমিটার ইজ। দেখো কি বলেছে, আমাদের যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেখানে যে সোর্স ভোল্টেজ সেটা হচ্ছে 10 ভোল্ট এবং সিরিজে একটি 160 এবং 20 ওহম রেজিস্ট্যান্স লাগানো আছে। খেয়াল রাখতে হবে 160 ওহমের অ্যাক্রসে প্যারালালে একটা ভোল্টমিটার কানেক্ট করা আছে যার একটি সার্টেন রেজিস্ট্যান্স আছে। আমরা ধরে নিই সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে RV, আর সাফিক্সে ভি। তাহলে 160 এবং RV এই দুটো রেজিস্ট্যান্স প্যারালাল কানেকশানে আছে। আমাদের জানতে চেয়েছে RVটা কত। তাহলে আমরা কেমন করে সলভ করব এটা, দেখো আমাদের ইনফরমেশনে বলে দিয়েছে যে ভোল্টেজ অ্যাক্রস ভোল্টমিটার, মানে এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কত বলেছে, সেটা বলেছে 8 ভোল্ট। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স মানে আমার 160 ওহমের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হবে। সেক্ষেত্রে আমি বলতে পারি তো যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 160 ইজ অলসো 8 ভোল্ট, এইটা আমরা বলতে পারি। দেখো আমি এখানে ফার্স্টে কারেন্ট দিচ্ছি, যে মেন কারেন্ট সেটাকে আমি ধরছি I এই অবধি এসে এখানে দুটো ব্রাঞ্চে ডিভাইড হয়ে যাচ্ছে, কারণ এখানে দুটো রেজিস্ট্যান্স প্যারালালে আছে 160 এবং RV। তাহলে আমরা 160 অ্যাক্রসে যেটা কারেন্ট আছে তাকে I1 ধরছি এবং যেটা ভোল্টমিটারের মধ্যে দিয়ে পাস হচ্ছে তাকে আমরা I2 ধরছি। ফার্দার I2টা এইখানে সার্কিট থেকে ঘুরে এসে যখন এই পয়েন্টে এসে মিশবে I1-এর সাথে, তখন আবার আমরা I কারেন্ট ফিরে পাবো, যে কারেন্টটা কিনা আবার 20 ওহম রেজিস্ট্যান্স দিয়ে পাস হচ্ছে। এইটুকু সার্কিট ডায়াগ্রাম আশা করি বুঝতে পারা গেছে। এরপর দেখো আমরা এখানে সিম্পলি কারশফের কারেন্ট ল লাগাবো। কারশফের কারেন্ট ল কি বলে, একটা সার্টেন পয়েন্টে যত ব্রাঞ্চে আসা ইনপুট কারেন্ট আউটপুট কারেন্টের সমান হবে। দেখো এইটা একটা নোড, এই নোডে ধরো I1 ইনপুট হচ্ছে, I2 ইনপুট হচ্ছে, I3 আউটপুট হচ্ছে, দেখো অ্যারোটা আউটপুট, এবং I4 আবার ইনপুট হচ্ছে। তাহলে আমরা যদি KCLকে ফলো করি, KCL আমাদের কি বলে, কারশফ কারেন্ট ল বলে যত ইনপুট কারেন্ট I1, I2 এবং I4 এইটা ইজ ইকুয়াল টু হবে I3, অর্থাৎ যত ইনপুট কারেন্ট হবে সেটা আউটপুট কারেন্টের সমান হবে। এইটা আমরা কারশফ কারেন্ট ল থেকে জানি। এরপর দেখো আমরা যদি এই পয়েন্টে সিম্পলি কারশফ কারেন্ট ল লাগাই, তাহলে আমরা কি পাবো, I ইকুয়াল টু I1 প্লাস I2। যেটা আমরা এই পয়েন্টে লাগালেও সেম পাবো, কিন্তু দেখো I2 এখান থেকে এসে যখন এখানে মিশছে, আবার I1 এখানে এসে মিশছে, দুটো এই পয়েন্টের রেসপেক্টে ইনপুট এবং আইটা আউটপুট। সেক্ষেত্রে আমরা I ইকুয়াল টু I1 প্লাস I2 পাবো। এবার আমাদের জানতে হবে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো কত, বা ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন কি হতে পারে। দেখো আমাদের যে এখানে দেওয়া আছে যে 160 ভোল্টেজের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে 8 ভোল্ট, আমরা এটা পেলাম এখানে। আর টোটাল যে পোটেনশিয়াল ডিফারেন্স এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি সেটা হচ্ছে 10 ভোল্ট।
দেওয়া আছে আমাদের, কারণ সোর্স ভোল্ট আমাদের 10 ভোল্ট। তাহলে এই যে রিমেনিং পার্টটা অর্থাৎ 20 ওহমের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? অবভিয়াসলি 2 ভোল্ট হবে। তবে গিয়ে তো আমাদের টোটাল যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা 10 ভোল্ট হবে। এইটা বুঝতে পারা গেছে তো? তাহলে আমি 20 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট পাস হচ্ছে সেটা কেমন করে বের করব? সিম্পল ওহমস ল। তাহলে কারেন্ট অ্যাক্রস 20 ওহম রেজিস্টার, সেটা কি? সেটা আমাদের আই। তাহলে আই ইকুয়ালস টু কী হবে? পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ 2 ভোল্ট ডিভাইডেড বাই 20 ওহম। আমাদের কী বেরোবে? 1/10 অ্যাম্পিয়ার। তাহলে আমরা আই এর ভ্যালু কত পেলাম? 1/10 অ্যাম্পিয়ার। এটা বুঝতে পারা গেল। এবার দেখো, আমরা এখানে ব্রাঞ্চিং করেছি। এই ব্রাঞ্চিংয়ে যে I1 আছে, I1টা কোথা থেকে পাস হচ্ছে? 160-র মধ্যে দিয়েই পাস হচ্ছে। I1 যদি 160-র মধ্যে দিয়ে পাস হয়, তাহলে I1-এর অ্যাক্রস, মানে এই যে 160-র অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কত আছে? সেটা আছে 8 ভোল্ট ডিভাইডেড বাই 160 ওহম। এইটাই হবে আমাদের I1। এটা কত আসছে? এটা আসছে 1/20 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমাদের I1 কি আসছে? 1/20 অ্যাম্পিয়ার। এগেইন আমরা যদি I2কে কনসিডার করি, I2 কি আছে? I2-র অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স, বা আমাদের যে ভোল্টমিটারের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আছে সেটা কত? সেটাও কিন্তু 8 ভোল্ট। আমাদের প্রশ্নে বলে দিয়েছে ভোল্টমিটারের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আছে সেটা 8 ভোল্ট। তাহলে 8 ভোল্ট ডিভাইডেড বাই আমাদের ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কত? আমরা ধরে নিয়েছি RV ওম। তাহলে আমরা কি পেলাম? I2 8/RV অ্যাম্পিয়ার। তাহলে I2 ইকুয়ালস টু পেলাম 8/RV অ্যাম্পিয়ার। আমরা এই তিনটে ভ্যালু বা এক্সপ্রেশন ডিডিউস করতে পারলাম। এবার যদি এই তিনটে এক্সপ্রেশনকে আমরা এই কারশফ কারেন্ট ল থেকে পাওয়া এক্সপ্রেশনে পুট করি, তাহলে কি আসে? I ইকুয়ালস টু, অর্থাৎ 1/10 ইকুয়ালস টু I1, দ্যাট ইজ 1/20 প্লাস I2 মানে 8/RV। বুঝতে পারা গেছে? এখান থেকে আমরা সিম্পলি RVকে বের করে নেব। তাহলে আমরা প্রথমে 1/10 মাইনাস 1/20 করি, তাহলে 8/RV হবে। আবার এইটাকে আমরা এলসিএম নিয়ে সলভ করলে 2 - 1 8/RV। সেক্ষেত্রে এটা হবে, এই এক্সপ্রেশনটা বেরোবে 1/20। ক্রস মাল্টিপ্লাই করার পর আমরা কি পাবো? RV ইকুয়ালস টু 160 ওহম। আমরা খুব সহজেই বের করতে পারলাম যে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কত, দ্যাট ইজ 160 ওহম। আমাদের অপশন সি। আশা করি বুঝতে পারা গেছে প্রবলেমটা। আমরা এবার পরবর্তী প্রবলেমে মুভ করি। দেখো কি বলেছে, অ্যান অ্যামাউন্ট অফ চার্জ কিউ পাসেস থ্রু এ কয়েল অফ রেজিস্ট্যান্স আর। ইফ দ্য কারেন্ট ইন দ্য কয়েল ডিক্রিজেস টু 0 at a uniform rate during time t, then the amount of heat generated in the coil will be, এই চারটার মধ্যে কোনটা? অতএব আমাদের যে হিট লস হচ্ছে একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট পাস হয়, তখন যে হিটটা জেনারেট হয় বা যে হিটটা লস হয়, আমাদের সেই হিটটা বের করতে বলেছে, অ্যামাউন্টটা। এইটা অনেক রকমভাবে সলভ করা যায় এই অঙ্কটা। যেমন আমরা একটা উপায় বলতে পারি যে যেহেতু কনস্ট্যান্ট ডিক্রিজ ইন টাইম হচ্ছে, বা এই যে ডিক্রিজেস টু 0 অ্যাট এ ইউনিফর্ম রেট, একটা আমরা যদি I ভার্সেস টি গ্রাফ ড্র করি, কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ, কারেন্টের একটা ইনিশিয়াল ভ্যালু থেকে এ কী করছে, একটা ইউনিফর্ম রেটে স্ট্রেট লাইন হবে। ইউনিফর্ম রেট যেহেতু বলেছে সেই জন্য গ্রাফটার যে শেপটা হবে সেটা স্ট্রেট লাইন হবে। তো এ 0তে মিট করছে, আমরা ধরে নিই এই টাইমটা হচ্ছে t = t, যেটা কিনা বলে দিয়েছে এটা 0। আমরা
আইকে অ্যাজ এ ফাংশন অফ টি রিপ্রেজেন্ট করতে পারি এই গ্রাফটা দিয়ে। তারপরে আমরা কি জানি যে জুল হিট কি হয়, বা এলিমেন্টারি জুল হিট আমি যদি প্রথমে বলি তাহলে আই স্কোয়ার, যেটা কিনা আই ফাংশন অফ টি এর হোল স্কোয়ার আর ডিটি। এবার এইচ কি হবে, ইন্টিগ্রেটিং ফ্রম 0 টু টি ক্যাপিটাল টি আই স্কোয়ার আর ডিটি। আমরা এখান থেকে সলভ করে একটা ডিটেলড প্রসেস করে আমরা অ্যান্সারটাকে পেতে পারি। কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশানে বা কম্পিটিটিভ এক্সামিনেশানে আমাদের মেন ফ্যাক্টর হচ্ছে টাইম। আমাদের টাইম সেভ করে কাজ করতে হবে। এই প্রসেসটা না করে আমরা একটা অন্যভাবে অ্যাপ্রোচ করব এই অঙ্কটাকে। দেখো, আমরা মাধ্যমিক লেভেলে বা সেরকমই কি জেনেছি যে জুল হিট লস এটা কত হয়, এটা হয় এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আই কি, যত পরিমাণ কারেন্ট পাস হচ্ছে, আর কি যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাস হচ্ছে, আর টি কি যত টাইম ধরে পাস হচ্ছে। আমরা এই ফর্মুলা দিয়ে কি পেতে পারি, যে হিট লস হয় সেটা পেতে পারি, যার ইউনিট হয় জুল, যার এসআই ইউনিট হয় জুল। এবার দেখো, আমাদের কিন্তু কত হিট লস হচ্ছে সেটাই বের করতে বলেছে। অপশানগুলো খেয়াল করে দেখো, এখানে ডিফারেন্ট কম্বিনেশন অফ কিউ আর এন্ড টি দেওয়া আছে। যেমন ফার্স্ট অপশানে কিউ স্কোয়ার আর বাই টি আছে, সেকেন্ড অপশানে কিউ আর বাই টি আছে, থার্ড অপশানে কিউ স্কোয়ার টি বাই আর আছে, এবং ফোর্থ অপশানে কিউ স্কোয়ার ইন্টু আর টি আছে। এই ধরনের কেসে যখন চারটে অপশানে বা যে কোনো দুটো অপশানে আমরা প্যারামিটারের নানান রকম কম্বিনেশন পাবো, সেক্ষেত্রে সবথেকে সহজ উপায় সলভ করার হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস। আমরা সিম্পলি যদি ডাইমেনশনটাকে বের করতে পারি কোনোভাবে, তাহলেই আমরা এর সলিউশন বের করতে পারবো। ফর এক্সাম্পল দেখো, আমরা কি জানলাম যে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আচ্ছা, আমরা কারেন্ট কি জানি, কারেন্ট হচ্ছে ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম, এটা আমরা জানি। তাহলে আমরা যদি সাবস্টিটিউট করে দিই এখানে, তাহলে কী হবে, কিউ বাই টি হোল স্কোয়ার আর টি, মানে কিউ স্কোয়ার আর টি বাই টি স্কোয়ার, একটা টি টি ক্যান্সেল হবে, অর্থাৎ কিউ স্কোয়ার আর বাই টি হবে। তাহলে আমরা কি পেলাম, চার্জ ফ্লোয়ের স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টাইম। এই ডাইমেনশনটা আমাদের হিট লসের ডাইমেনশন, যার ইউনিট হয় জুল। এই ডাইমেনশনটা আমাদের হিট লসের ডাইমেনশন হচ্ছে। দেখো খেয়াল করে, এখানে একটা অপশানই ম্যাচ করছে, দ্যাট ইজ কিউ স্কোয়ার আর বাই টি। বাকি তুমি যে অপশানই নাও না কেন, ওরা কিন্তু কেউই এই ডাইমেনশনটাকে ম্যাচ করতে পারছে না। কাজেই আমাদের অ্যান্সার এখানে হবে অপশান এ। খুব সহজেই আমরা দেখলাম যে ডাইমেনশনাল অ্যানালাইসিস করে আমরা একটা বড় অঙ্ককে কতটা শর্টে করতে পারছি। আশা করি বুঝতে পেরেছো এটা। আমাদের যে নেক্সট প্রবলেম, দেখো, আ ব্যাটারি অফ EMF-E and internal resistance R is connected with an external resistance capital R is shown in the figure. The battery will act as a constant voltage source if এদের মধ্যে কোন কন্ডিশনটা ট্রু হলে আমাদের যে ব্যাটারিটা আছে সেটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করবে। কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স মানে কি? কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স মানে হচ্ছে, এখানে যে বলেছে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স, আমাদের অবজেক্টিভটা কী হবে এটাকে সলভ করার? আমাদের দেখাতে হবে এদের মধ্যে কোন কন্ডিশনটার জন্য যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা উইল নট বি আ ফাংশন অফ
এনি অফ দ্য রেজিস্ট্যান্স। আমাদের যে ভোল্টেজটা পাচ্ছি আমরা বা যে পোটেনশিয়াল ডিফারেন্সটা পাচ্ছি, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কোনোভাবেই এদের মধ্যে এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর আছে এবং এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর আছে, এদের দুটোর মধ্যে কোনোটার ওপরে নির্ভর করা চলবে না। এইটা আমাদের অবজেক্টিভ। তবেই গিয়েই আমাদের যে ভোল্টেজ সোর্সটা হবে সেটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হবে। তাহলে দেখো আমরা কি পেতে পারি এখান থেকে। আমরা যদি সার্কিটে কারেন্ট ধরে নিই আই, সার্কিটে কারেন্ট যদি আই ফ্লো করে এবং আমরা যদি একটা লুপ চালাই এখানে, তাহলে কারশফস ল থেকে আমরা কি পেতে পারি? ফ্রম কারশফস ল E will be equals to I into small r plus capital R। এইটা আমরা পেতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা I কি পাচ্ছি? EMF বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর, আমাদের ইকুয়েশন 1। এরপর কি? ফ্রম ওমস ল আমরা কি জানি? পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু I ইন্টু এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর। আই আমরা পুট করি এখান থেকে, দ্যাট ইজ ই ইকুয়াল টু আর বাই আর ইন্টু আর। এইটা আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স ভি বেরোলো। নেক্সট স্টেপ দেখো, আমরা ভি ইকুয়ালস টু যদি এই যে আরটা আছে, এই আরটাকে যদি আমরা ডিভাইড করে দিই ডিনোমিনেটরে, তাহলে কি পাবো? আর বাই আর পাবো এবং ক্যাপিটাল আর বাই আর পাবো, যেটা কিনা আমাদের কাটাকুটি করে 1 হয়ে যাবে। আমরা এই ইনফরমেশনটা পাচ্ছি জাস্ট কারশফস ল আর ওহমস লকে পুট করে। এবার আমরা কন্ডিশন পুট করব। খেয়াল করে দেখো, আমরা যদি আর ইকুয়ালস টু আর পুট করি, তবে অ্যাকচুয়াল ইএমএফটা কিন্তু আমাদের থাকছে না। আমরা যদি আর গ্রেটার দেন আর পুট করি, তাহলে একটা অ্যাম্বিগুয়াস রিলেশন তৈরি হচ্ছে। কিন্তু আমরা যদি আর ভেরি ভেরি লেস দেন আর পুট করি, অর্থাৎ এই যে ফ্র্যাকশানটা আছে, এই ফ্র্যাকশানটা আর ভেরি ভেরি লেস দেন আর মানে কি? আর বাই আর যে ফ্র্যাকশানটা ভেরি ভেরি লেস দেন 1 হয়, অর্থাৎ 1 প্লাস আর বাই আর এই ফ্র্যাকশানটাকে অ্যাপ্রক্সিমেটলি 1 ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? সেক্ষেত্রে আমরা পাচ্ছি ভি ইকুয়াল টু ই বা ভি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু ই। দেখো যে ইএমএফটা ছিল, আমরা সেটাকে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছি। এখানে রেজিস্ট্যান্সের জন্য কোনোভাবেই ওখানে লস হচ্ছে না। ঠিক আছে, তাই আমরা আর ভেরি ভেরি লেস দেন আর কন্ডিশনটাকেই এখানে অ্যান্সার হিসেবে মার্ক করব, যাতে কি না আমরা আমাদের যে ভোল্টেজ সোর্সটা আছে এই ইটা, সেটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করবে। আশা করি বুঝতে পারা গেছে। আমাদের পরবর্তী অঙ্ক কি বলেছে? ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ, এই একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিয়েছে এখানে, ক্যাপাসিটারের কম্বিনেশন দিয়েছে। তোমরা মনে রাখবে এই ধরনের যে কম্বিনেশন আছে, এইটি একটি স্ট্যান্ডার্ড কম্বিনেশন। যেটাকে খুব সহজেই আমরা সিম্পলিফাই করতে পারি। দেখো এই যে 3টে ক্যাপাসিটার আছে, এই 3টে ক্যাপাসিটার এই ধরনের কানেকশানে লাই করলে সবসময় প্যারালাল হয়ে থাকে। এইটা একটা স্ট্যান্ডার্ড কম্বিনেশন, আমাদের মনে রাখতে হবে এটা। তাহলে 3টেই সি হচ্ছে। যখনই 3টে সি হবে, আমরা কি জানি ক্যাপাসিট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কখন? যখন প্যারালাল কম্বিনেশন হয়। কি হয়? জাস্ট সাম হয়ে যায় ইন্ডিভিজুয়াল ক্যাপাসিট্যান্সের, অর্থাৎ সি প্লাস সি প্লাস সি, 3C, সি ইকুইভ্যালেন্ট উইল বি 3C। এই প্রশ্নের অ্যান্সার আমাদের হচ্ছে অপশন বি 3C। আমরা এই প্রশ্নটা সলভ করে নিলাম। খেয়াল রাখতে হবে এইরকমই আরেকটি স্ট্যান্ডার্ড কম্বিনেশন আছে। সেটা কি?
দেখো খুব ভালো করে। দেখো এই কম্বিনেশনে 3টে ক্যাপাসিটার ছিল, কিন্তু আমি এইখানে যে দুটো ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চগুলোকে কেটে এখানে আরও দুটো ক্যাপাসিটার লাগিয়ে দিলাম, অর্থাৎ টোটাল ক্যাপাসিটার সংখ্যা হলো 5টা। এইটিও একটি কিন্তু স্ট্যান্ডার্ড কম্বিনেশন। এইটাকে সিম্পলিফাই করলে আমরা কি জানি, এইটি একটি হুইস্টন ব্রিজের শেপ নেয়। তোমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে হুইস্টন ব্রিজ সার্কিট পড়েছো। এই ধরনের ক্যাপাসিটেন্স বা এই ধরনের কম্বিনেশন হুইস্টন ব্রিজ সার্কিটকে রিপ্রেজেন্ট করে, যার মাঝখানেও একটি ক্যাপাসিটেন্স থাকে এবং এইখানে একটি আমি চাইলে ভোল্টেজ সোর্স লাগাতে পারি, যেটা এখানে দরকার নেই, কারণ আমাদের এইখানে জাস্ট এইটুকু সার্কিটকে অ্যানালাইসিস করতে বলেছে। এই সব কটা সি হবে। বোঝা গেল? হুইস্টন ব্রিজে আমরা কি জানি? হুইস্টন ব্রিজে আমরা জানি যে এই যে মাঝখানের কম্পোনেন্টটা হয়, এই মাঝখানের কম্পোনেন্টে কোনো রকম কারেন্ট পাস করে না, অর্থাৎ এই কম্পোনেন্টটা থাকা আর না থাকা সমান। সেক্ষেত্রে আমরা যদি এই কম্পোনেন্টটাকে ইগনোর করি বা কাট করে দিই সার্কিট থেকে, তাহলে সার্কিটের কিচ্ছু যায় আসে না। তাহলে আমরা কি পাই যখন এটাকে সলভ করি? আমরা পাই হচ্ছে এই ধরনের একটা কম্বিনেশন পাই, যেখানে কিনা দুটো সি সিরিজে আছে, এখানেও দুটো সি সিরিজে আছে এবং এই কম্বিনেশনটা একে অপরের প্যারালালে আছে। এই সার্কিটটাকে আমরা যখন সলভ করব তখন আমরা এই 5টা সার্কিটের বা এই 5টা ক্যাপাসিটারের যে ইকুইভ্যালেন্ট কম্বিনেশন সেটাকে পেয়ে যাব। তোমরা আশা করি বুঝতে পেরেছো এটা। এইটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা এই সার্কিটটার ক্ষেত্রে সি ইকুইভ্যালেন্ট বের করবে এবং সেটা কমেন্টে পোস্ট করবে। বুঝতে পারা গেল? এই সার্কিটটা কেমন করে সলভ করবে আমি তাও একটু হিন্ট দিয়ে দিচ্ছি। এই যে সি সি, এখানে সি সি, এই দুটো সিরিজে আছে। এই দুটো সিরিজ মানে কি হয়? দুটো C/2 হয়ে গেল। এবার এই দুটোকে তোমাদের প্যারালালে কানেকশন করতে হবে। সেটা করে কি আসে তোমরা কমেন্টে জানিও আমাকে। আচ্ছা, এবার আরেকটা কথা বলার, সেটা হচ্ছে এই যে দুখানা কম্বিনেশন আমি করালাম, এই দুখানা কম্বিনেশন ক্যাপাসিট্যান্স দিয়ে করানো হয়েছে। এবার এই দুটো সেম কম্বিনেশন রেজিস্ট্যান্স দিয়েও আসে, অর্থাৎ আমাদের বলতে পারে যে আমাদের কাছে 3টে রেজিস্ট্যান্স আছে, আর আর এবং আর, যেটা কিনা এরকমভাবে কানেক্টেড, তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে। আবার সিমিলারলি আমাদের বলতে পারে যে আমাদের কাছে এরকম 5টা রেজিস্ট্যান্স আছে, এখানে 5টার ভ্যালুই আর, সেক্ষেত্রে আমাদের আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। বুঝতে পারা গেল? তোমাদের এই 4 ধরনের স্ট্যান্ডার্ড প্রবলেম কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস রাখতে হবে, কারণ এই ধরনের প্রবলেম খুবই স্ট্যান্ডার্ড এবং এগুলো পরীক্ষায় আসেও, খুব ইম্পর্ট্যান্ট এগুলো। ঠিক আছে, আমরা এবার পরবর্তী প্রবলেমে মুভ করছি। আমাদের পরবর্তী প্রবলেম দেখি কি পাচ্ছি। The capacitors of capacitance 1, 2 and 5 microfarad are connected in series to a 10 volt source. The potential difference across the 2 microfarad capacitor is, এদের মধ্যে কোনটা হবে? খুব সহজ প্রবলেম। কি বলেছে দেখি, ফার্স্টে আমরা সার্কিটটাকে ড্র করে নিই। সার্কিট বলেছে 3টে ক্যাপাসিটার সিরিজে আছে এবং এর একটা ভোল্টেজ সোর্সের সঙ্গে কানেক্টেড। ফার্স্ট কত বলেছে? 1 মাইক্রোফ্যারাড, সেকেন্ড 2 মাইক্রোফ্যারাড, থার্ড হচ্ছে 5 মাইক্রোফ্যারাড এবং সোর্সটা হচ্ছে 10 ভোল্টের একটা সোর্স। এই সার্কিটটাকে সলভ করার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে যে এই 3টে ক্যাপাসিটারের
ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে। তাহলে টু ডিটারমাইন দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কেমন করে বের করব? তিনটে ক্যাপাসিটার যখন সিরিজে থাকে তখন তার সি ইকুইভ্যালেন্ট কী হয়? 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 হয়। বুঝে গেছে? তাহলে 1/1 প্লাস 1/2 প্লাস 1/5, এইটা কত হবে? এটা হবে এলসিএম করলে 10, এবং এখানে 10 প্লাস 5 প্লাস 2 দ্যাট ইজ 17/10, 1/CQ হচ্ছে। তাহলে আমার সি ইকুইভ্যালেন্ট হচ্ছে 10/17 মাইক্রোফ্যারাড, কারণ 1, 2 আর 5 মাইক্রোফ্যারাডে ছিল। বুঝতে পারা গেছে? এরপর দেখো টোটাল চার্জ কত ফ্লো হচ্ছে আমরা বের করব। এই কম্বিনেশনটার মধ্যে দিয়ে এই কম্বিনেশনটা রিডিউস হয়ে কী হলো? একটা এরকম ছোট্ট একটা সার্কিট হয়ে গেল, যেটা হচ্ছে এটা 10 ভোল্ট এবং এইটা হচ্ছে 10/17 মাইক্রোফ্যারাড। আমরা এখানে টোটাল চার্জ ফ্লো বের করতে পারবো কেমন করে? টোটাল ফ্লো অফ চার্জ কী হবে? কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, আর এখানে সি হচ্ছে সি ইকুইভ্যালেন্ট। তাহলে সি ইকুইভ্যালেন্ট হচ্ছে 10/17 ইন্টু ভি কত? 10 ভোল্ট, মানে এইটা হবে 100/17। ইউনিট কী হবে? এটা ছিল মাইক্রোফ্যারাডে, এটা হচ্ছে ভোল্টে, তার মানে হবে মাইক্রোকুলম্ব। আমরা কিউ পেলাম 100/17 মাইক্রোকুলম্ব। এবার দেখো আমাদের কি জানতে চেয়েছে যে 2 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বা পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে। তাহলে পিডি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 2 মাইক্রোফ্যারাড, আমরা ধরে নিই এটা V2। তাহলে আবার এই সেম ফর্মুলা আমরা যদি পুট করি, এখানে কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি হবে, যেখানে সি এর ভ্যালু কত হবে? 2 মাইক্রোফ্যারাড, কিউ আমরা কত পেয়েছি? 100/17 মাইক্রোকুলম্ব। তাহলে আমরা খুব সহজেই V2 বের করতে পারবো এখান থেকে। V2 কী হবে? V2 হবে কিউ বাই সি, 100/17 মাইক্রোকুলম্ব 10⁻⁻6 কুলম্ব ডিভাইডেড বাই সি হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, দ্যাট ইজ 10⁻⁻6 ফ্যারাড। মাইক্রো কেটে গেল, আর 2 থেকে 100 কাটলে 50 হবে। অতএব আমরা কি পাচ্ছি? যে পোটেনশিয়াল অ্যাক্রস 2 ফ্যারাড উইল বি 50/17 ভোল্ট। এইটা আমরা অ্যান্সার পাচ্ছি। আমাদের অ্যান্সার হবে সি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রবলেমে এবার যাই। Two metal wires of identical dimensions are connected in series. If sigma 1 and sigma 2 are electrical conductivities of the metal wire respectively, the effective conductivity of the combination is এই চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক? তাহলে আমাদের প্রশ্নে হিন্ট কি দিয়েছে? প্রশ্নে আমাদের হিন্ট আছে যে আমাদের দুটো মেটালিক ওয়্যার আছে যাদের কিনা ডাইমেনশন সেম। ডাইমেনশন সেম কথাটার মানে কি? মানে হচ্ছে যে এই যে ক্রস সেকশনাল এরিয়া আছে, এই ক্রস সেকশনাল এরিয়া দুটোরই সেম এবং এরা দুজনের লেন্থটাও সেম। এটা হচ্ছে আইডেন্টিক্যাল ডাইমেনশন কথার মানে। যখন এই দুটো মেটালিক ওয়্যারকে ধরি আমরা, এদের রেজিস্ট্যান্স হচ্ছে R1, এর রেজিস্ট্যান্স হচ্ছে R2, যখন সিরিজে কানেক্ট করি আমরা যে ওয়্যারটা পাই সেটা একটা লম্বা ওয়্যার পাই যার লেন্থ এই দুটো লেন্থের সমান। আমরা যদি দুটো পাইপকে, এই দুটো যদি মেটালিক ওয়্যার হয়, আমরা যখন এই মেটালিক ওয়্যারটাকে কানেক্ট করছি সিরিজে, তখন দেখো লেন্থটা আমাদের ডবল হয়ে যাচ্ছে।
কিন্তু ক্রস সেকশনাল এরিয়াটা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না। সেক্ষেত্রে দেখো আমাদের ক্রস সেকশনাল এরিয়া কিন্তু এ থেকে যাচ্ছে, কিন্তু লেন্থ আমাদের ডবল হয়ে যাচ্ছে, এবং আমরা এর যে রেজিস্ট্যান্স সেটাকে বলতে পারি আর ইকুইভ্যালেন্ট। এইটুকু আশা করি বুঝতে পারা গেছে। এরপর আর ইকুইভ্যালেন্ট কী হয়, সিরিজে হলে R1 প্লাস R2 হয়, এটা আমরা সবাই জানি, খুব বেসিক কথা। এবার একটা মেটালিক ওয়্যারের যদি লেন্থ এল হয়, ক্রস সেকশনাল এরিয়া এ হয়, এবং রেজিস্টিভিটি, এটা কি রেজিস্টিভিটি যদি রো হয়, তাহলে আমরা বলতে পারি রেজিস্ট্যান্স কী হবে, রো ইন্টু এল বাই এ। এই যে রো ইন্টু এল বাই এ আমি পেলাম, এই রো ইন্টু এল বাই এর এল বাই এটা কিন্তু ফিক্সড, শুধু ভ্যারি করছে কোনটা, আমাদের এখানে রেজিস্টিভিটিটা। সেক্ষেত্রে দেখো আমরা আর ইকুইভ্যালেন্ট কী লিখতে পারি, রো ইকুইভ্যালেন্ট ইন্টু এল বাই এ, কিন্তু এখানে এল হবে না। আমি কি বললাম, যখন ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা পাচ্ছি আমরা বা যে ওয়্যারটা পাচ্ছি তার লেন্থটা ডবল হয়ে যাবে, অর্থাৎ আমরা কি পাচ্ছি, রো ইকুইভ্যালেন্ট ইন্টু 2L বাই এ। এইটা ইকুয়ালস টু কী হবে, R1, অর্থাৎ এর যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে রো 1 ইন্টু এল বাই এ, কারণ এর লেন্থ এল, ক্রস সেকশন হচ্ছে এ, প্লাস রো 2 এল বাই এ। এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো আমরা যদি এল বাই এ বোথ সাইড ক্যান্সেল করে দিই, তাহলে 2 রো ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু পাচ্ছি রো 1 প্লাস রো 2। এইটা আমরা কার ফর্মুলা পাচ্ছি, এইটা পাচ্ছি আমরা রেজিস্টিভিটির ফর্মুলা। আর আমরা কি জানি, রেজিস্টিভিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কন্ডাক্টিভিটি সিগমা, অর্থাৎ রেজিস্ট্যান্স যত কমবে আমার কন্ডাক্টিভিটি তত বাড়বে, এবং ভাইসি ভার্সা, রেজিস্টিভিটি যত বাড়বে আমার কন্ডাক্টিভিটি তত কমবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে রেজিস্টিভিটি অলমোস্ট ইকুয়াল টু 1 বাই সিগমা। তাহলে আমরা জাস্ট রো এর জায়গাতে 1 বাই সিগমা পুট করে দেবো, দ্যাট ইজ 2 বাই সিগমা ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 বাই সিগমা 1 প্লাস 1 বাই সিগমা 2। এটা কি হবে সলভ করলে, এটা সলভ করলে হবে 2 বাই সিগমা ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু সিগমা 1 ইন্টু সিগমা 2, উপরে হবে সিগমা 1 প্লাস সিগমা 2, যাকে আমরা সলভ করলে পাবো ক্রস সেকশন মানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে রো ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 2 সিগমা 1 সিগমা 2 ডিভাইডেড বাই সিগমা 1 প্লাস সিগমা 2, যেটা আমাদের আছে অপশন সিতে। আশা করি গোটা অঙ্কটা বুঝতে পারা গেছে।